স্বাগতম সবাইকে বিদ্যুৎ লেখার কথা নগরে। আজকে যে গল্পটি পড়ে শোনাবো সেটি একটি বিখ্যাত রুশ ভাষার ছোট গল্প। লিখেছেন আন্তন চেকভ। আন্তন চেকভ ছিলেন রুশ সাহিত্যের এক অনন্য গল্পকার ও নাট্যকার। মানুষের মন সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের সূক্ষ্ম বাস্তবতাকে সহজ অথচ গভীর ভাষায় তুলে ধরাই ছিল তার বৈশিষ্ট্য। বেট গল্পে চেকভ মানুষের লোভ, অর্থের মোহ এবং জ্ঞানের প্রকৃত মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। গল্পটি দেখায় শুধুমাত্র ধনসম্পদ নয়, আত্মজ্ঞান ও মানসিক মুক্তিই মানুষের কাছে সবচেয়ে বড়। এবার শুনতে থাকুন গল্প দ্য বেট। শরতের এক অন্ধকার রাত বুড়ো ব্যাংকার পায়চারি করছিলেন তার পড়ার ঘরে, আর মনে করছিলেন ঠিক 15 বছর আগের এক শরতের সন্ধ্যার কথা। সে সন্ধ্যায় পার্টি দিয়েছিলেন তিনি। অনেক জায়গা থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ ভিড় করেছিল সেদিন। অনেক মজার বিষয় নিয়ে কথা হচ্ছিল আড্ডায়। একসময় কথা ওঠে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে। অতিথিদের বেশিরভাগই ছিলেন এর বিপক্ষে। এদের মধ্যে অনেকেই ছিলেন সাংবাদিক আর বুদ্ধিজীবী ধরনের লোক। তারা সবাই বলছিলেন এ ধরনের শাস্তি অনেক সেকেলে, অনৈতিক আর খ্রিস্টান দেশের জন্য অনুপযুক্ত। তাদের মধ্যে অনেকেরই মত এমন ছিল যে সবখানেই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের প্রচলন করা উচিত। দেখুন, আমি আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না, বলেছিলেন সেই নেমন্তন্নদাতা ব্যাংকার। মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড কোনোটাই আমি হয়তো চেষ্টা করে দেখিনি, কিন্তু যদি এই দুটির মধ্যে তুলনা করতে বলা হয় তাহলে আমি বলবো যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক এবং মানবিক। মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি এক নিমেষেই মরে যায়, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে আসামির মৃত্যু হয় খুব ধীরে। কোন জল্লাদ আপনাদের কাছে বেশি মানবিক? যে আপনাকে কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলবে সে, নাকি যে তিলে তিলে বছরের পর বছর ধরে আপনার সবটুকু প্রাণ শক্তি নিঃশেষ করে ফেলবে সে? দুটোই সমানভাবে অনৈতিক। অনেকক্ষণ ধরে শুনছিলেন একজন অতিথি। বললেন তিনি, এই কারণেই যে এদের দুটোর উদ্দেশ্য একটাই, মেরে ফেলা। দেশ কোনো ঈশ্বর নয়। যে জিনিস সে চাইলে গড়তে পারে না, সে জিনিস ধ্বংসে তার কোনো অধিকার নেই। অভ্যাগতদের মধ্যে একজন তরুণ আইনজীবীও ছিলেন, বয়স 25-এর মতো হবে। এই ব্যাপারে যখন তার মত চাওয়া হলো, তিনি বললেন, মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড উভয়ই অনৈতিক, কিন্তু আমাকে যদি এদের মধ্যে থেকে কোনোটিকে বেছে নিতে বলা হয় তবে আমি দ্বিতীয়টিকেই বেছে নেব। একেবারে মরে যাওয়ার চেয়ে কোনোভাবে বেঁচে থাকা অনেক ভালো। তার কথায় আবারও আড্ডা সরব হয়ে উঠল। ব্যাংকার সে সময় তার বয়সও ছিল কম। তর্ক করতে করতে একসময় উত্তেজিত হয়ে গেলেন। তিনি টেবিলে ঘুষি মেরে চেঁচিয়ে উঠলেন। সেই যুবককে বললেন, মানতে পারলাম না, 2 মিলিয়ন টাকা বাজি। আপনি এরকম কোনো নিঃসঙ্গ কারাগারে 5 বছর থাকতে পারবেন না। আপনি যদি সত্যিই বাজি ধরতে চান তাহলে আমিও রাজি। এটা বললেন সেই আইনজীবী। কিন্তু আমি তাহলে শুধু 5 বছর নয়, 15 বছরের জন্য বন্দী থাকবো। 15 বছর? বেশ, চেঁচিয়ে বললেন ব্যাংকার। সুধীবৃন্দ, আপনাদের সবার সামনে আমি আমার 2 মিলিয়ন টাকা বাজি রাখলাম। আমি রাজি। আপনি বাজি ধরলেন আপনার 2 মিলিয়ন টাকা, আর আমি আমার স্বাধীনতা, বললেন তরুণ আইনজীবী। তারপর এভাবেই এই অর্থহীন বাজি খেলা শুরু হয়েছিল। সেই ব্যাংকার, যিনি তার কামানো অঢেল টাকার দাপটে কোনো কিছুকেই তেমন গুরুত্ব দিতেন না, খুশি হয়েছিলেন বাজির ব্যাপারটায়। রাতে খাবার সময় তিনি রসিকতা করে তরুণকে নিয়ে বলেছিলেন, এখনো ভেবে দেখুন তরুণ বন্ধু, এখন সময় আছে। আমার কাছে এই 2 মিলিয়ন কিছুই না, কিন্তু আপনি হারাতে চলেছেন আপনার জীবনের সেরা 3 কিংবা 4টি বছর। খেয়াল করবেন, আমি 3 বা 4 বছর বলছি, কারণ আমি মনে করি না
এর বেশি সময় আপনি টিকতে পারবেন। ভুলে যাবেন না যে আইনত কারাদণ্ডের চাইতে স্বেচ্ছায় কারাবাস মেনে নেওয়া আপনার কাছে অনেক কষ্টকর হবে। অন্যান্য সাধারণ মানুষের মতো স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার যে আপনারও আছে, সে চিন্তাই আপনার কারাবাসের দিনগুলোতে আপনাকে কুরে কুরে খাবে। আপনার জন্য আমি সত্যিই অনেক দুঃখিত বোধ করছি। আর আজ এখন হাঁটতে হাঁটতে সেই সব কথা মনে করতে গিয়ে ব্যাংকার প্রশ্ন করলেন নিজেকে, আচ্ছা, সেই বাজির উদ্দেশ্য আসলে কি ছিল? সেই তরুণের 15 বছর নষ্ট করা আর আমার 2 মিলিয়ন টাকা ছুঁড়ে দেওয়া থেকে ভালো কিছু কি বা হতে পারত? এটা কি আদৌ প্রমাণ হতো যে মৃত্যুদণ্ড আসলে কারাদণ্ডের থেকে ভালো বা খারাপ? কখনোই না। আসলে সম্পূর্ণ ব্যাপারটাই ছিল এক অর্থহীন পাগলামি। আমার পক্ষ থেকে ছিল টাকার গরমে বকে যাওয়া এক ধনীর সাময়িক খেয়াল, আর তার কাছে ছিল শুধুই টাকার লোভ। তিনি মনে করতে লাগলেন সেই সন্ধ্যার পরবর্তী ঘটনাগুলি। ঠিক হয়েছিল সেই যুবক সেই ব্যাংকারেরই বাগানের এক বাড়িতে অত্যন্ত কঠোর পর্যবেক্ষণে পার করবেন তার নির্জন বছরগুলো। নিয়ম করা হয়েছিল এই 15 বছরের মধ্যে তিনি কখনো সেই বাড়ির চৌকাঠ পেরুতে পারবেন না, কারো সাথে দেখা করতে পারবেন না, কারো কণ্ঠস্বর শুনতে পারবেন না, কোনো চিঠি এমনকি খবরের কাগজও পড়তে পারবেন না। তিনি চাইলে তাকে যে কোনো বই বা বাদ্যযন্ত্র দেওয়া হবে। তিনি চিঠি লিখতে পারবেন, মদ্যপান আর ধূমপানও করতে পারবেন। শর্ত মোতাবেক বাইরের জগতের সঙ্গে তার সংযোগ হবে শুধুমাত্র একটি জানালা, যা দিয়ে তার চাহিদা মতো বই, মদ সবই তাকে পৌঁছে দেওয়া হবে। এইভাবে সব শর্ত আর নিয়ম দিয়ে তার কারাবাসের ব্যাপারটা একদম নিখুঁত করে ঠিক করা হলো যে 15 বছরের জন্য 1870 এর 14ই নভেম্বরের রাত 12টা থেকে শুরু করে 1885 14ই নভেম্বর রাত 12টা পর্যন্ত তাকে বন্দি করে রাখা হবে। তিনি যদি এর মধ্যে কোনো শর্ত ভাঙার চেষ্টা করেন, এমনকি শেষ সময়ের হয়তো 2 মিনিট আগেও যদি এমন কিছু করেন, তাহলে কিন্তু তিনি হেরে যাবেন, আর ব্যাংকারের 2 মিলিয়ন টাকাও আর পাবেন না। তার বন্দি জীবনের প্রথম বছর তার লেখা ছোট ছোট নোটগুলো থেকে যতটুকু বোঝা যায়, তিনি ভুগছিলেন একাকিত্ব আর হতাশায়। তার বাড়ি থেকে দিনরাত পিয়ানোর সুর শুনতে পাওয়া যেত। তিনি মদ কিংবা ধূমপানে বিরত ছিলেন। তিনি লিখেছিলেন, মদ মনের বাসনা বাড়িয়ে দেয়, আর বাসনা একজন বন্দির সবচাইতে বড় শত্রু। তাছাড়াও কাউকে না দেখে নিঃসঙ্গ মদ পান করার চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর তামাক তো আরই নয়, কারণ এর ধোঁয়া ঘরের বাতাস দূষিত করে। প্রথম বছরে তিনি যে বইগুলো চেয়ে পাঠালেন তা ছিল মোটামুটি কিছুটা হালকা গোছের বই। বেশিরভাগই ছিল প্রেমের জটিলতা নির্ভর কিছু উপন্যাস, উত্তেজক এবং মজার মজার গল্পের কিছু বই। দ্বিতীয় বছর তার ঘর থেকে আর পিয়ানো শোনা গেল না, আর এবার তিনি চাইলেন শুধুই ক্লাসিক যত বই। পঞ্চম বছরে তার ঘর থেকে আবারও সুর শোনা যেতে লাগলো, আর এইবার তিনি মদ চেয়ে পাঠালেন। সেই সময় যারা তাকে জানলা দিয়ে তার অগোচরে দেখত বলেছিল যে বছর জুড়ে তিনি খাওয়া, মদ্যপান করা, বিছানায় শুয়ে থাকা, মাঝে মাঝে সশব্দে হাই তোলা আর রাগী গলায় নিজের সাথে কথা বলা ছাড়া তিনি আর কিছুই করতেন না। তিনি বই পড়তেন না, কখনো হয়তো রাতে লিখতে বসতেন, ঘন্টার পর ঘন্টা লিখে যেতেন, আর সকাল হলেই নিজেই ছিঁড়ে টুকরো টুকরো করতেন সেই সব কাগজ। এই সময় কয়েকবার তাকে কাঁদতেও শোনা যায়। তার ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগে তিনি অনেক আগ্রহ ভরে ভাষা, দর্শন, ইতিহাস নিয়ে পড়তে শুরু করলেন। তিনি তার পড়াশোনায় এতটাই ডুবে গেলেন যে তার এই সব বইয়ের চাহিদার যোগান দিতে ব্যাংকারকেও বেশ কষ্ট করতে হলো। তিনি 4 বছরের মধ্যে 600 ভলিউমের মতো বই পড়লেন। সেই সময় ব্যাংকার তার কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন, যাতে লেখা ছিল, প্রিয় জেলার, আমি আপনাকে এই লেখাটা 6টা ভাষায় লিখেছি। দয়া করে যারা এই ভাষাগুলো জানে তাদের এই চিঠিটা দেখাবেন
তাদের পড়তে বলবেন। যদি তারা এর মধ্যে কোনো ভুল না পেয়ে থাকেন, আমার অনুরোধ থাকবে আপনি যেন বাগানে এসে তখন একটা বন্দুকের গুলি ছোড়ার শব্দ করেন। সেই শব্দ শুনলে আমি বুঝতে পারবো যে আমার এতদিনের কষ্ট বিফলে যায়নি। সকল যুগের বিভিন্ন স্থানের তুলনাহীন প্রতিভাধর ব্যক্তিরা বিভিন্ন ভাষায় কথা বললেও তাদের সবার ভিতর জ্বলন্ত আগুন একই। ওহ, আপনি যদি জানতেন তাদের বুঝতে পেরে আমার মধ্যে কি পরিমাণে যে এক অপার্থিব আনন্দ হচ্ছে, তার সেই ইচ্ছা পূরণ করা হয়েছিল। ব্যাংকার বাগানে গুলির শব্দ করার নির্দেশ দিয়েছিলেন। 10ম বছর শেষে বন্দি অনড় হয়ে বসে টেবিলের ওপর শুধু ধর্মীয় গসপেল রেখে পড়তে লাগলেন। ব্যাংকারের কাছে অবাক লাগলো এই ভেবে যে লোক 4 বছরে 600 ভলিউম বই শেষ করে একজন পারদর্শী হয়ে উঠেছিলেন, তিনি কিনা 1 বছর এইসব ধর্মীয় সহজ সরল বই পড়ে কাটিয়ে দিলেন। গসপেল শেষ হলে তিনি ধর্মীয় দৈবত্ব আর ইতিহাস নিয়ে পড়লেন। তার বন্দি জীবনের শেষ 2 বছর তিনি কোনো রকম বাজবিচার ছাড়াই অজস্র পরিমাণ বই পড়ে গেলেন। কোনো সময় হয়তো তাকে দেখা গেল বিজ্ঞান নিয়ে পড়ে থাকতে, আবার তারপরেই হয়তো তিনি চেয়ে বসলেন বায়রন অথবা শেক্সপিয়ার। তার লেখা কোনো একটা নোট ছিল এমন যেখানে তিনি একই সঙ্গে চেয়েছিলেন কিছু রসায়নের আর ওষুধ বানাবার বই, একটি উপন্যাস আর দর্শন আর দৈবত্ব নিয়ে বিশ্লেষণমূলক কিছু বই। তার বই পড়া দেখে মনে হচ্ছিল সমুদ্রে ভাঙা জাহাজের এটা ওটা ধরে ভেসে থাকার, সাঁতার কেটে যেন নিজেকে জিয়ে রাখার চেষ্টা করছে কোনো নাবিক। বুড়ো ব্যাংকারের মনে পড়ল সবকিছুই। ভাবলেন আগামীকাল 12টায় সে বেরিয়ে আসবে। চুক্তি অনুযায়ী আমাকে দিতে হবে 2 মিলিয়ন টাকা, আর টাকাগুলো চলে গেলেই আমি হয়ে পড়ব সর্বশান্ত। এই দীর্ঘ সময়ে ব্যাংকারের জীবনেও অনেক কিছু পরিবর্তন এসেছে। 15 বছর আগের সেই মিলিয়ন মিলিয়ন টাকা এখন তার কাছে চিন্তারও বাইরে। এখন তিনি নিজের কাছেই প্রশ্ন করতে ভয় পান যে কোন জিনিসটা তার কাছে বড়, তার দেনা নাকি তার সম্পত্তি। স্টক এক্সচেঞ্জের বেপরোয়া চাল, চিন্তা ভাবনাহীন যত খামখেয়ালি সিদ্ধান্ত তার ভাগ্যকে কোণঠাসা করে ফেলেছে। এককালে দুর্ধর্ষ গর্বিত আত্মবিশ্বাসী মিলিয়নিয়ার আজ শুধুই একজন সাধারণ ব্যাংকার। সংসারের টানাপোড়েনে ছোটখাটো বিনিয়োগে সদা কম্পমান একজন মধ্যবিত্ত মানুষ আজ তিনি। নিকুচি করেছে বাজির, মাথা ধরে বিড়বিড় করে উঠলেন তিনি এক রাশ হতাশায়। বেটা মরল না কেন? বয়স কত হবে তার এখন? 40-এর মতো। আমার শেষ সম্বলটুকুও নিয়ে যাবে সে। বিয়ে করবে, জীবনটাকে উপভোগ করবে, এক্সচেঞ্জে জুয়া খেলবে, আর সবই আমি দেখব একটা হিংসুটে ভিক্ষুকের মতো, আর প্রতিনিয়ত তাকে বলতে শুনবো এই কথাগুলি, আমার এই সুখী জীবনের জন্য আমি আপনার কাছে চিরঋণী। আমাকে এবার আপনাকে সাহায্য করতে দিন। না 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 না, চিন্তা করা যাচ্ছে না। সর্বশান্ত হয়ে এই অপমানের হাত থেকে বাঁচার এখন শুধুমাত্র একটাই উপায়, ওই ব্যক্তির মৃত্যু। ঘড়িতে তখন রাত 3টের ঘন্টা বাজলো। ব্যাংকার শুনলেন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরের হিমমোড়া গাছেদের খসখসে শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। টু শব্দটি না করে ফায়ারপ্রুফ একটি সেফ থেকে তিনি সেই দরজার চাবিটা নিলেন, যে দরজা খোলা হয়নি 15 বছর ধরে। ওভারকোট গায়ে চাপিয়ে বেরিয়ে গেলেন সেই ঘরের দিকে। বাগান ছিল কনকনে ঠান্ডা আর গাঢ় অন্ধকারে ঢাকা। বৃষ্টি পড়ছিল, আর্দ্রতা ছিঁড়ে ফুঁড়ে দৌড়চ্ছিল এক শীতল বাতাস। বাগানের গাছগুলোকে অস্থির করে দিয়ে উড়ে উড়ে ঘুরছিল যেন ওটা। ব্যাংকার চোখ মেলে তাকালেন, কিন্তু দেখলেন না কিছুই। না পায়ের তলার মাটি, না সেই সাদা মূর্তি, না সেই বাড়ি, না কোনো গাছপালা। যেখানে সেই বাড়িটি, সেখানে পৌঁছে তিনি তার দারোয়ানকে ডাকলেন 2 বার। কোনো উত্তর এলো না। নিশ্চয়ই এই আবহাওয়ায়
সে আর বাইরে বসে নেই, আশ্রয় নিয়েছে হয়তো অন্য কোথাও, রান্নাঘরে বা গ্রিন হাউসে। যা ভেবেছিলাম তা করার যদি সাহস থাকে আমার, ভাবলেন ব্যাংকার, তাহলে সবাই প্রথমে দারোয়ানকেই সন্দেহ করবে। অন্ধকারে একসময় তিনি বাড়িটার সিঁড়ি খুঁজে পেলেন, দরজা পেরিয়ে ভিতরে ঢুকলেন। অন্ধকারে হাতড়ে পৌঁছলেন একটা সরু গলিতে। দেশলাইয়ের একটা কাঠি জ্বাললেন তিনি। কেউ ছিল না সেখানে। এক কোণে বিছানাহীন একটা খাট, আরেক কোণে একটা মিশকালো স্টোভ ছাড়া আর কিছুই ছিল না জায়গাটায়। বন্দির ঘরের দরজার সিলটা ছিল অক্ষত। দেশলাইটা নিভে গেলে উত্তেজিত হয়ে পড়লেন বৃদ্ধ ব্যাংকার। উঁকি দিলেন ঘরের সেই ছোট জানলাটা দিয়ে। ঘরে টিমটিম করে জ্বলছিল একটা মোমবাতি। বন্দি বসেছিলেন টেবিলের সামনে। তার পিঠ, তার মাথা আর চুল আর হাত, এছাড়া কিছু দেখা যাচ্ছিল না। টেবিলে দুটো ইজি চেয়ারে, কার্পেটে চারিদিকে শুধু খোলা যত বই। 5 মিনিট চলে গেল। বন্দি একটুও নড়লেন না। 15 বছরের কারাজীবন তাকে শিখিয়েছিল কিভাবে স্থির থাকতে হয়। ব্যাংকার জানলায় আঙ্গুল দিয়ে শব্দ করলেন। উত্তরে বন্দি নড়লেন না এক চুল। ব্যাংকার তখন সাবধানে সিল ভাঙলেন আর তালার ছিদ্রে চাবি রাখলেন। জং ধরা কিচকিচে একটা শব্দ করে খুলে গেল দরজা। ব্যাংকার ভেবেছিলেন এখনই হয়তো তিনি শুনবেন পায়ের শব্দ। উৎফুল্ল চিৎকারে ফেটে পড়বে হয়তো বন্দি। কিন্তু 3 মিনিট কেটে গেল। ঘরে সেই আগের মতো নিস্তব্ধতা। ভিতরে ঢুকলেন তিনি। টেবিলের ধারে অটল অনড় যে লোকটি বসেছিল তাকে দেখে কখনোই সাধারণ মানুষ বলে মনে হবে না। বলতে গেলে সেটা ছিল একটা কঙ্কাল, যার গায়ে টান টান লেগেছিল কিছু চামড়া। মাথায় মেয়েদের মতো বড় কোঁকড়ানো কোঁকড়ানো চুল, গালে লম্বা ভুসভুসে অবিন্যস্ত দাড়ি। তার মেটে ফ্যাকাশে মুখে গাল দুটো বসে গিয়ে গর্ত হয়ে আছে। পিঠ সরু লম্বা। তার হাত দুটো, যার উপর বসানো ছিল তার অবিন্যস্ত চুলো মাথাটা, সেটা ছিল শীর্ণ, দুস্থ, মলিন। চুলগুলো রূপালী হয়ে গেছে সব। জরাগ্রস্ত তার এই রূপ দেখে কেউ চিন্তাই করতে পারবে না যে এই লোকটার বয়স মাত্র 40। সে ঘুমোচ্ছিল। তার কোঁকড়ানো মাথার ঠিক সামনেই পড়েছিল এক চিলতে কাগজ, যাতে খুব সুন্দর হাতের লেখায় দেখা যাচ্ছিল কিছু লাইন। বেচারা, ভাবলেন ব্যাংকার। ও মনে ঘুমিয়ে ঘুমিয়ে মিলিয়ন টাকার স্বপ্ন দেখছে। আমাকে এখন আর কিছু না, শুধু এই অর্ধমৃত লোকটাকে নিয়ে বিছানায় মুড়ে ফেলে দিতে হবে, বালিশ দিয়ে নাকে মুখে চাপা দিতে হবে, আর সবচেয়ে ধুরন্ধর ঝানু লোকও খুনের কোনো চিহ্নই পাবে না। কিন্তু তার আগে পড়ে দেখি বেটা কি লিখেছে। ব্যাংকার চিরকুটটা তুলে নিলেন আর পড়তে লাগলেন। আগামীকাল 12টায় আমি আবার আমার স্বাধীনতা ফিরে পাবো অন্য সব মানুষের সাথে চলাফেরার অধিকার। কিন্তু এই ঘর থেকে বেরোনোর আগে, সূর্যোদয়ের আগে, আমার মনে হয় কিছু কথা বলা দরকার। একদম ঠান্ডা মাথায় আজ আমি তোমাদের সবার কাছে, আমার ঈশ্বরের কাছে অস্বীকার করলাম এই স্বাধীনতা, জীবন, সুস্বাস্থ্য আর তোমাদের বইয়ে লেখা জাগতিক যত মঙ্গলময় বস্তুকে। 15 বছর ধরে আমি মনোযোগ দিয়ে গবেষণা করেছিলাম জাগতিক যাপিত জীবন নিয়ে। এটা সত্য যে এই সময়ে আমি এই জগৎ বা মানুষ কারোরই সংস্পর্শে আসিনি। কিন্তু তোমাদের দেওয়া বইয়ে আমি পান করেছি যত রাজসিক মদ, গেয়েছি কত গান, জঙ্গলে গিয়ে করেছি হরিণ আর বুনো শুয়োর শিকার। আমি নারীর প্রেমে পড়েছি। তোমাদের কবি আর প্রতিভাবান যত মানুষের তৈরি মেঘের মতো বাষ্পীভূত সূক্ষ্ম সূক্ষ্ম সৌন্দর্যরা দৃশ্যমান হয়েছে আমার কাছে এসে।
আমার নিঃসঙ্গ রাতগুলোতে। কানের কাছে ফিসফিসিয়ে বলা সেই অবাক অদ্ভুত গল্পগুলো মাথা ঘুরিয়ে দিয়েছে আমার। আমি বইয়ে বইয়ে আরোহণ করেছি এলবার্জ মাউন্ট ব্লর শিখরে, দেখেছি সূর্যোদয়, আর সন্ধ্যায় দেখেছি তার সেই সোনালি বান কিভাবে আকাশ সাগর ছুঁয়ে যায়, সিঁদুর সোনা হয়ে গিয়ে জমে ওই পর্বত শিখরে। আমি সেখান থেকে দেখতাম আকাশ জোড়া বজ্রমালার ঝলকানি, তোলপাড় করে তোলে যারা যত ঝোড়ো মেঘে। আমি দেখতাম চিরহরিত বনানী, শস্যক্ষেত্র, নদী, হ্রদ, শহর। আমি শুনেছি সাইরেনের গান, মেষপালকের বাজানো বাঁশি, ছুঁয়েছি শান্ত সেই শয়তানের পাখা যে উড়ে কথা বলতে এসেছিল আমার সাথে ঈশ্বরের হয়ে। তোমাদের বইয়ে আমি নিজেকে ছুঁড়ে ফেলেছি অতল যত গুপ্ত কূপে, জন্ম দিয়েছি অলৌকিকের, হত্যা করেছি, প্রচার করেছি নতুন ধর্মের, জয় করেছি গোটা কোনো মুলুক। তোমাদের বই আমাকে দিয়েছে জ্ঞান। মানুষের অস্থিতিশীল যত চিন্তা জন্ম নিয়েছে যুগে যুগে, তারা যেন সব মিলেমিশে আমার মস্তিষ্ককে পরিণত করেছে এক দিগযন্ত্রে। আমি জানি আমি তোমাদের সবার থেকে জ্ঞানী। আর আজ আমি ত্যাগ করলাম তোমাদের যত বই, অস্বীকার করলাম তোমাদের যত জ্ঞান, জাগতিক যত আশীর্বাদ। এ সবই অর্থহীন, দ্রুত ধাবমান মায়া, আলেয়ার মতো ছল। তোমাদের হয়তো অনেক গর্ব, তোমরা হয়তো অনেক জ্ঞানী আর সুখী, কিন্তু একদিন মৃত্যু তোমাদের এই পৃথিবীর বুক থেকে মুছে দেবে, যেমন করে কেউ সমূলে বিনাশ করে মাটির নিচে গর্ত করে থাকা ইঁদুরদের। আর সেদিন তোমাদের যত উন্নতি, গরিমা, ইতিহাস, অমর যত প্রতিভাধরেরা, সবাই হয়তো পূর্বে অথবা একসাথে জমে তুষারবৎ হয়ে পড়ে থাকবে সব এই পৃথিবীরই সাথে। তোমরা তোমাদের কার্যকারণ বিস্তৃত হয়েছ আর বেছে নিয়েছ ভুল যত পথ। তোমরা মিথ্যাকে সত্য বলে মেনে নিয়েছ, ভয়ঙ্করের নাম দিয়েছ সুন্দর। তোমরা অবাক হও আপেল বা কমলা গাছে ফলের বদলে টিকটিকি, ব্যাঙ গাজানোর মতো, গোলাপ ফুল থেকে ঘোড়ার ঘামের কটুগন্ধের নিঃসরণের মতো যত অভূতপূর্বে। আর আমি অবাক হই তোমাদের দেখে, তোমরা যারা স্বর্গের বদলে বেছে নাও এই মর্তকে। আমি তোমাদের বুঝতে চাই না। তোমাদের জীবনের এই সকল জাগতিক যত বস্তুকে ত্যাগ করতে আজ আমি তাই অস্বীকার করলাম আমার প্রাপ্য সেই 2 মিলিয়ন টাকা, যার স্বপ্নে একসময় আমি গড়ে তুলেছিলাম আমার সাজানো স্বর্গ। সবই অস্বীকার করলাম আমি আজ এই অবস্থা থেকে নিজেকে সরিয়ে নিতে। তাই আমি এই ঘর থেকে নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগেই বেরিয়ে যাব, ভেঙে দেব সেই চুক্তির শর্ত। ব্যাংকার পড়লেন, কাগজটা রেখে দিলেন টেবিলে, আর সন্তর্পণে বন্দির মাথায় চুমু দিয়ে বেরিয়ে এলেন সেই ঘর থেকে। তিনি কাঁদছিলেন। তার নিজেকে কখনো, এমনকি স্টক এক্সচেঞ্জে বড় কোনো ক্ষতির পরও এমন নিঃস্ব ক্ষুদ্র মনে হয়নি। তিনি নিজের বাড়িতে আসলেন, শুয়ে পড়লেন বিছানায়, কিন্তু তার কান্না আর অনুভূতিরা তাকে জাগিয়ে রেখেছিল অনেকক্ষণ। পরদিন দারোয়ান দৌড়ে এসে খবর দিল তারা দেখেছে সেই বাগান বাড়ির লোকটাকে বেরিয়ে আসতে। তিনি জানলা বেয়ে নেমে আসেন বাগানে, দরজায় পৌঁছান আর পেরিয়ে চলে যান বাইরে। ব্যাংকার তখনই তার ভৃত্যদের সাথে বাগান বাড়ির দিকে যান আর দেখেন সত্যিই তিনি আর নেই সেখানে। তিনি সেই কাগজখানা তুলে নেন যাতে বন্দি অস্বীকার করেছিলেন সেই 2 মিলিয়ন টাকা, আর বাড়িতে গিয়ে সেটা পুড়ে ফেলেন তার অগ্নি নিরোধক সুরক্ষিত সিন্ধুকে, মানুষের অযথা অহেতুক যত কথা এড়াতে।